দর্শক স্বাগত জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নাজিয়া কণা। দেশের করোনা পরিস্থিতি বলা চলে এখন অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে, সেই সাথে স্বাস্থ্যবিধি মানা নিয়ে সাধারণ মানুষের উদাসীনতা তো আছেই। সামাজিক কিংবা শারীরিক দূরত্ব মানা কিংবা মানতে বাধ্য করা কোনোটি এখন খুব একটা চোখে পড়ে না। এরই মধ্যে দেশের 12টি জেলায় চলছে বন্যা, যেখানে অসহায় মানুষগুলোর কাছে স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব নয়, টিকে থাকার তাগিদটাই বেশি। আর নেই বন্যা কবলিত এসব মানুষগুলো তাই জড়ো হচ্ছে ত্রাণের অপেক্ষায়। এরই সাথে সাধারণের মনে আছে ঈদকে সামনে রেখে পশুর হাট, পশু কোরবানি, কেনাকাটা কিংবা নারীর টানে বাড়ি ফেরার সব ভাবনাই। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্যরা এক সভা করে আশঙ্কা প্রকাশ করেন যে ঈদকে ঘিরে কঠোর ব্যবস্থা না নিলে মধ্য আগস্টেই করোনায় আক্রান্তের সংখ্যা 5 লাখ ছাড়াতে পারে। কমিটি সে বিবেচনায় কিছু পরামর্শও দেয়। আর এইসব বিষয় নিয়েই আজকের আলোচনায় আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, আছেন অণুজীব বিজ্ঞানী ও চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সমীর সাহা, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম এবং আমাদের সাথে আছেন ডক্টর কাকন নাগ, তিনি CEO গ্লোব বায়োটেক লিমিটেড। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আজকে আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি করোনা যুদ্ধ আলো কই, এই শিরোনামে কথা বলবো। অতিথিরা সবাই যুক্ত আছেন, তবে শুরুতে ডাক্তার ABM আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও, আর আপনাকে দিয়েই শুরু করছি। আমরা একটি গণমাধ্যমেও দেখলাম যে কোরবানির পশুর হাট নিয়ে আপনি আজকে বলছিলেন যে বলছেন যে উদ্বেগ প্রকাশ করছেন যে করোনা সংক্রমণ বাড়তে পারে, তবে এই সময়ে যেহেতু জীবিকার প্রয়োজনে এর সাথে অনেক মানুষই যুক্ত থাকে, তাই আসলে সেটিও একেবারে বন্ধ করা যাবে না, তবে স্বাস্থ্যবিধি মেনে কিছু পরামর্শ আপনি দিয়েছেন। আপনার মতামতগুলো জানতে চাই সংক্রমণের এই সময়টাতে। আমাদের অনেক সহকর্মী আমি হারালাম। আমরা বিশেষ করে আমার বেশ কয়েকজন ডাক্তার, আমার কলিগ, আমার সিনিয়র, আমার জুনিয়র, আমার স্টুডেন্ট এবং অনেক বিশিষ্ট অনেক ব্যক্তি কিন্তু আমরা হারিয়েছি। তারা চলে গেছেন আমাদের ছেড়ে, এই কারণে আক্রান্ত হয়। আমি শুরুতেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং যারা অলরেডি হাসপাতালে অনেকে ভর্তি আছেন, মৃত্যুর সময় অনেকে লড়ছেন আইসিইউ, তাদের আমি আরোগ্য কামনা করছি। যেটা বলছিলেন আমি আমাদের কথা দিয়ে শুরু করি। করোনা সংক্রমণ কিন্তু বেড়েই যাচ্ছে, কোনো সন্দেহ নাই। গত বিশেষ করে জুন মাসে মনে আরো, মে মাসেও বেশ ছিল, এবং জুন মাসটাতে মনে হয় সংক্রমণের হারও বেশি, মৃত্যুর হারও বেশি। তবে আজকে মনে হলো বা 2 দিনের অবস্থা যদি পর্যালোচনা করা যায়, মনে হয় যে আজকে খবরটা অনেকটা আশাপ্রদ। মৃত্যুর হার আমি অতি আশাবাদী না, এটা ঠিক। মৃত্যুর হার কমে গেছে আজকে 29 জন, সংক্রমণের হারও কিন্তু গতকালে কম ছিল, আজকে তার আগে কিন্তু 4000-এর উপরে ছিল। তো আমি যদি খুব যদি আল্লাহর রহমতে যদি এই রেট থাকে বা একটু কমতে থাকে, হয়তো আমি বলতে পারি, কিন্তু এখনো বলা মুশকিল। আগামী 2-3 দিন গেলে কিন্তু বলতে পারবো। ডাক্তার ABM আব্দুল্লাহ, আমি বিনয়ের সাথে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আজকে কিন্তু টেস্টও কিন্তু কম হয়েছে তুলনামূলক। হ্যাঁ, সেটাও সত্য, টেস্টের তুলনামূলক কম হচ্ছে। হ্যাঁ, এটাও সত্য। আমাদের মেডিকেল টেস্ট বাড়ানো দরকার, এটাও সত্য। না, আমি বলছি যে আমি অতি আশাবাদী নই। তবুও যেরকম বাড়তেছিল 4000 ক্রস করে গেছে, কিন্তু মৃত্যুর হার 64 জন, তাই না, হাইস্ট। সেটা তো মানুষ তো সবাই আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছিল, ভয় পাচ্ছিল, তো ভয় তো ছিলই। সেই হিসেবে তুলনামূলক মনে হচ্ছে একটু কম। যাই হোক, আমি মনে করি যে এই রেট যদি ভালো থাকে বা এইভাবে চলতে থাকে, যদিও আমাদের টেস্ট আরো বাড়ানো দরকার, তারপরে আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে আসলে কমছে না বাড়ছে। তো আমি ওই প্রসঙ্গে আছি যেটা আপনি বলছিলেন, সামনে তো কোরবানির ঈদ, এবং এটা তো বড় একটা মুসলমানদের জন্য একটা বিশাল ধর্মীয় উৎসব। এখানে সারা দেশে, সারা পৃথিবীতে মুসলিম দেশে জবাই করা হয়, গরু, খাসি, মহিষ, যাই বলে, অনেকে দেয়, যাই হোক। তো আমি আসলে আমার একটা পর্যবেক্ষণ হলো, প্রথমে একটা কথা বলছিলাম যে ঈদের মধ্যে আপনাকে গত ঈদের ঈদ উল ফিতর যেটা জনগণের দেশের কথা আমি বলছিলাম, আপনাকে বাড়ি যাবেন না, যে যেখানে আসেন এখন ঈদ করবেন, গ্রামে যাবেন না। আমাদের নিরানন্দ ঈদটাই কাটুক, যদি জীবন বেঁচে থাকে, আরো ভবিষ্যতে আনন্দ সবার ঈদ করা যাবে। যাই হোক, জনগণ যে কোনো ভাবে, অনেক লোক মানে না, লক্ষ লক্ষ কোটি লোক কিন্তু গ্রামে চলে যায়, গ্রামে ছড়ায় আসছে, আবার চলে আসছে, আবার সরেছে। এই যে জনগণের ঘোরাফেরা বা চলাফেরা যায়, মানে এতে কিন্তু সংক্রমণের হাত বেড়ে যাচ্ছে। আমরা কিন্তু ওই ভোগান্তিটা কিন্তু এখনো চলছে। আগামী ঈদ সম্বন্ধে একটা কথা আবার বলছি, জনগণকে অনুরোধ করছি, আপনার যে যেখানে আছেন ঈদ এখানে করেন, অবশ্যই গ্রামে গঞ্জে আর যাবেন।
কারণ অলরেডি যে হারে সংক্রমণ বাড়ছে, গ্রামেও ছড়ায় যাচ্ছে, আপনার আবার গ্রামে গিয়ে নতুন করে সংক্রমণ হার কিন্তু বাড়বেন না। আপনি মনে রাখবেন ভাইরাস বহন করে যাবেন, আপনার বাপ মা অনেক পরিবারের মধ্যে ছড়াবেন, পাড়া প্রতিবেশী ছড়াবেন, গ্রামের মানুষটা এইভাবে কিন্তু সারা দেশে ছড়ায় যাচ্ছে। সুতরাং আমরা প্রথম রিকোয়েস্ট করব আপনার যেখানে আছেন ওখানে এটা করবেন। তবে কুরবানি নিয়ে অনেকেই হয়তো বলছেন, আমি আমার ব্যক্তিগত মতামত যেটা আমি সেটাই প্রকাশ করছি, অনেকে বলছেন হাত বন্ধ করা দরকার, কুরবানি বন্ধ করা দরকার, তাতে যদি দরকার, এতে তো সংক্রমণের ঝুঁকি একটা রয়েই গেছে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো, কেউ এগিয়ে করতেও পারেন, নাও করতে পারেন, সেটা হলো এদের সঙ্গে অবশ্যই জীবন জীবিকা কিন্তু জড়িত। আমি স্বাস্থ্যবিধি কথা 1 মিনিট পরে বলছি কেন আমি বলছি যে কুরবানি বন্ধ করা ঠিক হবে না, হাট বাজারও বন্ধ করা ঠিক হবে না। তবে স্বাস্থ্যবিধি মানতে হবে, আমি এক্সপ্লেন করছি। যেমন একটা উদাহরণ আমি দেই, এই দেশে অনেক খামারি আছে বা ফার্ম আছে যারা কিন্তু সারা বছর অনেক ইনভেস্ট করছে, গরু মোষের পশু পালছে তারা, এবং তাদের টার্গেট হলো এই ঈদের সময় এগুলো বিক্রি করবে, এটা তারা চলবে, তাদের সারা বছর চলবে। এইভাবে কিন্তু তারা অনেক লক্ষ লক্ষ গরু কিন্তু মানে তারা বলতে পারেন যে ফার্ম উৎপাদন করছে বলতে পারেন, বা গরু পালছে। সুতরাং তাদের কিন্তু বিক্রি বা ব্যবসা, তাদের জীবিকা কিন্তু জড়িত হয়ে গেছে। এমনকি আপনারা হয়তো স্বীকার করবেন, গ্রামের অনেক লোক গরু ছাগল পালে এবং এই সময় তারা বিক্রি করে, ওদের দ্বারা যা অর্জন হয়, যা আয় করে, তার দ্বারা কিন্তু এটাও সত্য। তৃতীয় যে পয়েন্ট আমি যেটা এক্সপ্লেন করছি সেটা হলো চামড়া শিল্পের সঙ্গে কিন্তু জড়িত একটা বিশাল অংশ। এই চামড়া আমরা বাইরে রপ্তানি করি, এই চামড়া দেশের শিল্পের কাজে লাগে, এবং এই চামড়া শিল্পের মধ্যে কিন্তু অনেক শ্রমিক জড়িত, তাদের জীবন জীবিকা কিন্তু এখনো জড়িত। সুতরাং এটাও কিন্তু আমাদের কনসিডারেশনে রাখতে হবে। আরেকটা পয়েন্ট যেটা আমি বলি, এটা হয়তো কেউ স্বীকার করবেন যে গ্রামের লোকজন অনেকেই সারা বছর হয়তো পুষ্টিহীনতায় ভুগে খেতে পারেন না, তারাও কিন্তু অনেকে আশা করে থেকে এই সময় কুরবানি হয়, এবং মাংস অনেকে বিলি করে মাংসটা, তারা ইত্যাদি কিন্তু অনেক সময় তৃপ্তি সহকারে একটু মাংস খেতে পারে, কিছুটা পুষ্টি হলেও যোগান দেয়। এটাও কিন্তু আমি মনে হয় না। এমনকি এই যে জবাই করে দেয়, মধ্যে কিন্তু অনেকে জড়িত, কষাই বলে, সবগুলো প্রক্রিয়ার সাথে আসলে আমাদের অনেক মানুষ জড়িত, যার কারণে আপনি বলছিলেন যে স্বাস্থ্যবিধি মেনে যেন এই কোরবানির পশুর হাট এবং কোরবানি দেয়া সেটা যেন চালিয়ে রাখা হয়। আমি এই বিষয়টা নিয়েই অধ্যাপক ডক্টর সাদেকা হালিমা আপনার কাছে আসতে চাই আগে, কারণ গত ঈদে অনেকেই বাড়ি যাননি, তারা অপেক্ষা করে বসেছিলেন যে এই ঈদে হয়তো সংক্রমণ কমবে, তারা বাড়ি যাবেন, পরিবার পরিজনের সাথে মিলিত হবেন, অনেক দিন ধরে তারা অপেক্ষা করছিলেন। যদিও আমরা এখন দেখছি যে সংক্রমণের মাত্রা বাড়ছে এবং ঈদকে ঘিরে নতুন করে আরো কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ আসছে বিভিন্ন জায়গা থেকে, এবং সেই সাথে জীবন জীবিকার স্বার্থের বিষয়টিও আবার উঠে এসেছে, যেটি ডাক্তার ABM আব্দুল্লাহ বলেছেন। আপনার পর্যবেক্ষণটি জানতে চাই। আমার পর্যবেক্ষণ হচ্ছে যে আমি অবশ্যই বেশ উদ্বিগ্ন, এবং সমাজবিজ্ঞানী হিসেবেও আমি উদ্বিগ্ন এই কারণেই যে আমরা দেখেছি যে ঈদ উল ফিতরের পরপরই কিন্তু সংক্রমণের সংখ্যাটা বেড়ে যায়, প্রায় 25% বৃদ্ধি পেয়েছিল ঈদ উল ফিতর। এখন ঈদ উল আজহা আমাদের সামনে, এবং আমরা জানি যে এই মাসটি যখন পার করি আমরা কোরবানিটা আমরা বলি যেটা আমাদের সবচেয়ে বড় একটা উৎসব, অর্থাৎ আমরা এটাকে স্যাক্রিফাইস করি। এবং আমরা কার উদ্দেশ্যে স্যাক্রিফাইস করি? আমরা হচ্ছে যে আমরা সমর্পণ করি আল্লাহর কাছে। আমরা একটা প্রাণীকে আমরা দিয়ে দিই, তার আমাদের পরিবারের নাম দিই, এবং সেটাকে গরু হলে 7 ভাগ, খাসি হলে 1টি। সেখানে আমাদের একটা উদ্দেশ্য থাকে যে হ্যাঁ আমরা পরিবারকে দিব, আমরা আমাদের প্রতিবেশীকে দিব, সবচেয়ে বেশি যে নিডি তাকে আমরা দিচ্ছি, এবং এটা একটা চ্যারিটির একটা বিষয় আছে। কিন্তু আমাদের ইসলাম ধর্মে অবশ্যই এটা আছে যে 2টি অংশ আছে, সুন্নত এবং ওয়াজিব। সে বিষয়ে আমি এত বেশি বিজ্ঞ নয়, হয়তো যারা ইসলাম নিয়ে বেশি কাজ করেন এবং কোরবানির তাৎপর্য তারা হয়তো এখানে ব্যাখ্যা করতে পারবেন। কিন্তু আমার যে অব্লিগেশন আল্লাহর কাছে সেটা হচ্ছে যে আমি এখানে স্যাক্রিফাইস করব। এখন আজকে আমি ডক্টর আব্দুল্লাহ স্যারের লেখাটি পড়েছি, অন্যান্য অনেকের কথাই আমরা শুনছি গত 1 সপ্তাহ যাবত। আমার কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ কোরবানি পালন করা তো হবেই, এবং সেটা কোরবানি করেই মানে আমরা যেটা করে থাকি। এখন সেটা কোন পরিসরে আপনি করবেন? আপনি বলছেন জীবন জীবিকার বিষয়টি, এবং এটা খুব কঠিন একটি জায়গায় আমরা যে দাঁড়িয়ে গেছি। আজকে BIDS এর একটি সমীক্ষায় বলছে যে 64 লাখ মানুষ দরিদ্র হচ্ছে, এবং আপনাদের এক নিউজে দেখাচ্ছিল যে 36% মানুষের কোনো কাজ নেই। ঢাকা থেকে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তও চলে যাচ্ছে। মধ্যবিত্তের কথা কিন্তু আমরা কেউ বলছি না, তারা লিস্টেও আসছে না। এবং এখন এই যে সংক্রমণ, এটা কোরবানি হাট 24টা বসার কথা, আমি ঠিক জানি না। আমরা সবসময় ঢাকা কেন্দ্রিক কথা বলি, ঢাকা সিটি, এরপরে তো চট্টগ্রাম আছে, রাজশাহী আছে, অন্যান্য ডিভিশনাল টাউনগুলি আছে।
সিটিগুলি আছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু এখানে কোরবানি হবে। অর্থাৎ শুধু যে ঢাকায় আমরা যদি 4 দিন চিন্তা করি আমার কি হবে আপনার কি হবে সেটা নয়, 7টি ডিভিশনের কথা ভাবতে হবে আমাদের। সেক্ষেত্রে আসলে কি করার আছে ডক্টর সাদেকা হালিম? যেটা মনে করি যে আসলে আমরা হয়তো বা আমরা খুবই ধার্মিক, আমাদের বাংলাদেশের মানুষরা খুবই ধার্মিক, কিন্তু ধর্মান্ধ কেউ কিন্তু নয়। এখন এটা আমরা কিভাবে স্বল্প পরিসরে করতে পারি? আমাদের কোনো নির্দিষ্ট স্লটার হাউস নেই। যদি আমাদের ঢাকা ধরেন, উত্তরের মেয়র দক্ষিণের মেয়র যদি আমাদেরকে স্লটার হাউস দেয়, এবং এই যে কোরবানির হাটে কেন যেতে হবে? এখন তো ডিজিটালাইজড বাংলাদেশে, আমরা অনলাইনে আপনাদের সাথে কথা বলছি, তাহলে ডিজিটালাইজড কেন ক্রেতা বিক্রেতা মিট করতে পারবে না? সেই জায়গাটা যদি আমরা সেই জায়গাটাতেই আপনি বলছেন যে নজর দিতে, যেহেতু যতটা স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে এই জায়গাগুলো নিশ্চিত করা যায়। আমি আপনার কাছে আবার আসবো হয়তো পরে। আমি এখন অধ্যাপক ডক্টর সমীর সাহা আপনার কাছে আসতে চাই। আপনি একজন অণুজীব বিজ্ঞানী, সেই হিসেবে আসলে জানতে চাওয়া, কারণ আমরা দেখছি যে বিশ্বব্যাপী এই ভাইরাসটি তার রূপ বদলাচ্ছে, বিশেষ করে সংক্রমণের মাত্রা বলা হচ্ছে বেড়ে গেছে কয়েক গুণ, এবং আমরা দেখছি যে দ্বিতীয় যে ঢেউ আসবে বলছে সেখানে সংক্রমণের মাত্রা প্রত্যেক দেশেই আমরা দেখছি যে প্রচুর পরিমাণে মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছে, যদিও বলা হচ্ছে যে মৃত্যুর হার মোটামুটি আগের মতোই আছে। যদি এই বিষয়টি একটু ব্যাখ্যা করতেন, এটি কি আসলেই ভয়ঙ্কর হয়ে উঠছে এই ভাইরাসটি? অনেক ধন্যবাদ আপনাকে। একটু বোধহয় আমি কথাটা শুরু করার আগে যে কথাগুলো এতক্ষণ হচ্ছিল সেটা বলি, কারণ আমি অণুজীব বিজ্ঞানী হলেও তো বাংলাদেশের মানুষ, একটু বলি। আমি কিন্তু স্যারের কথাটা শুনেছি, আমি প্রথম আলোতে পড়েছি আজকে, and আমি অলসো প্রফেসর সাদেকার কথাটাও শুনলাম। আমার কিন্তু সবকিছুর পরেও মনে হয় যে হ্যাঁ, এটা সত্যি কথা যে আমরা চাই এবং কোরবানিটা হোক সেটাও চাই, কিন্তু আমি একটা জিনিস কিন্তু বলতেই চাই যে গ্রামে যাবেন না, সেটা স্যার বলেছেন, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু গ্রাম থেকে তো মানুষ আসবে যদি আমরা মনে করি যে গরুর হাটটা এখানে করি, এবং গরুর হাট তার মানে গ্রাম থেকে মানুষ গেলে তারা কিন্তু আবার যাবে। সুতরাং এবং আমরা কিন্তু প্ল্যান করি, স্যারের কথাটা দেখলাম খুব অর্গানাইজড ভাবে লেখা, কিন্তু আমরা এই পর্যন্ত কিন্তু এই অর্গানাইজড প্ল্যান গুলোকে অর্গানাইজড ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারিনি। আমরা মানে আমি প্রথম আমার টক শোতে বলেছিলাম যে আমরা কি রেজিমেন্টাল হতে পারি, যে ওহাওতে যেখানে হয়েছিল যে যেখানে ওই শহর থেকে একজন মানুষকে বের হতে দেয়নি তারা, আমরা তো এটা পারি না। তা আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আমি জানি না যদি আমরা অনলাইনে করতে পারি সেটা খুবই ভালো, আর এটা নিয়ে আমি অনেক না বলে আমি ইয়েতে যাই, সিকোয়েন্সিং এর কথা এটার মধ্যে যাই। আমরা যে পরিবর্তনটা করছি সেই পরিবর্তনটা কিন্তু আসলে খুব যে সহসাই হয়েছে তাই না। আমরা যে প্রথম স্ট্রেনটাকে সিকোয়েন্সিং করেছি সেটাও কিন্তু তার মধ্যে এই মিউটেশনটা ছিল। আমরা ক্রমশ বুঝতে পারছি যে এর ক্যাপাসিটিটা, বিকজ এটা আমরা সময়ের সাথে বুঝতে পারছি, এর ক্যাপাসিটি কিন্তু ভিরুলেন্স দিয়ে না, এর ক্যাপাসিটি হলো যে সে তাড়াতাড়ি রিসেপ্টরটাকে পেতে পারে এবং সেখানে অনেক তাড়াতাড়ি সে স্প্রেড করে আর একটু ছড়াতে পারে, এটা হতে পারে। কিন্তু এইটাও বলছেন কেউ যে তাদের হয়তো বা তার যে শক্তিটা, তার ভিরুলেন্সটা কমে যাচ্ছে, তার জন্য হয়তো বা মৃত্যুর হার কম হচ্ছে। কিন্তু এটার মধ্যে কিছুটা বিতর্ক আছে, এই জন্য এর জন্য যত বিস্তারিত ভাবে আমাদের কাজটা করা দরকার সেই জায়গাতে আমরা এখনো যাইনি। তবে এটা সত্যি কথা, আমরা যখন আমাদের যে স্ট্রেন গুলো আছে সেগুলোকে যখন আমরা অ্যানালাইজ করছি, সেই অ্যানালাইজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেই স্ট্রেনটার কথা, যেই মিউটেশনটার কথা বলছে তাদের সংখ্যাটা বেশি, তার মানে তারা মাল্টিপ্লাই করছে বেশি, এবং মাল্টিপ্লাই যখনই বেশি করবে তখন তাদের সংখ্যাটা বেড়ে যাবে। সো ওভারঅল আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি পরবর্তীটা যদি সত্যি হয় যে এদের তাতে করে ভিরুলেন্সটা কমে যাচ্ছে, যেটা আমরা দেখেছিলাম হলো মার্চের সময় এবং সার্সের সময় আগের বার, এটা হয় তাহলে তো আমাদের জন্য সোনায় সোহাগা, এটা হয়েই গেল। তাহলে যারা ভ্যাকসিন করছে তারা তাদের হয়তো একটু মনে চিন্তা হবে যে না ভ্যাকসিনটা কি আদৌ লাগবে কিনা, বাট আসলেই তাই না। যত চাই হোক না কেন, যতই দুর্বল হোক না কেন, এবারকার ভ্যাকসিন কিন্তু আমাদের জন্য খুবই এসেনশিয়াল। সো আমরা জানি না এখনো যে সে কতটা দুর্বল হয়েছে সেটা সম্পর্কে আমরা কিন্তু জানি না, তবে সংক্রমণের মাত্রা বাড়ছে সেটি আপনি বলছিলেন। সেই জায়গাটাতে আমি ছোট্ট করে একটু আপনার একটা মন্তব্য চাই, যেটি আপনি শুরুতেই বলছিলেন যে তাদের কথার রেশ ধরে আমাদের আগের অতিথিরা যেটা বলছিলেন যে তাহলে সংক্রমণের মাত্রা যখন বেড়ে যাচ্ছে, সামনে একটি ঈদ আসছে, বন্যার কারণেও আমরা দেখছি যে ত্রাণের দাবিতে মানুষ একসাথ হচ্ছে এক জায়গায়, অনেক জায়গায়, এই জায়গাগুলোতে আসলে সংক্রমণের মাত্রা বেড়ে বাংলাদেশের সংক্রমণের মাত্রা আসলে কোন পর্যায়ে যেতে পারে, যেটি বলা হচ্ছিল যে মধ্য আগস্টে আশঙ্কা করা হচ্ছে 5 লাখের কাছাকাছি যাবে, আপনি কি সেটি মনে করছেন?
5 লাখ হবে কিনা জানি না, কিন্তু আমাদের না, আমরা যে R0 বলি, যতগুলো কাউন্টিং বলি না, আমাদের কাউন্টিং গুলো কিন্তু আসলে ঠিক হচ্ছে না। তার কারণটা হলো কাউন্টিং, এই প্রত্যেকটা কাউন্টিং হয় কিন্তু কতগুলো জিনিসকে প্রেডিক্ট করে সেই অনুযায়ী। আমরা যে কাজগুলো করছি এবং আমাদের প্ল্যানিং এর অনুযায়ী, আমরা যে প্ল্যান গুলো করি তার অনুযায়ী কিন্তু আমাদের প্ল্যানিংটা ইমপ্লিমেন্ট হচ্ছে না। কারণ গভর্নমেন্ট দে আর ডুইং দেয়ার বেস্ট, কিন্তু আমি যখন এটাকে কারো হাতে দিচ্ছি ইমপ্লিমেন্ট করতে, সেই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আমরা একটা জায়গায় কোথাও না কোথাও ফাঁক থেকে যাচ্ছে। আমরা ওই এই ফাঁকটা কি আসলে আরো বেশি হওয়ার কথা না আর কম হওয়ার কথা, কি মনে হচ্ছে? যদি আমরা ফাঁক থেকে যাই তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের সংক্রমণ বাড়বে, আমাদের মৃত্যু বাড়বে, আমাদের সবই বাড়বে। যদি ভাইরাস যদি আমাদের জন্য দয়া পরবশ না হয়, তাহলে কিন্তু আমাদের জন্য মনে হয় যে একটু খারাপ দিকে যাবে। আসলে দয়া পরবশ হবে কিনা, বা আমরা আসলে ভ্যাকসিনের দৌড়ে কতটা এগিয়ে যাচ্ছে পুরো বিশ্ব, সেই জায়গাটিতেও হয়তো বোঝা যাবে যে আমাদের কি অবস্থান থাকবে। তবে আমাদের সাথে ডক্টর কাকন নাগা আছেন, তিনি সিইও গ্লোব বায়োটেক লিমিটেড। আপনাকে স্বাগত এবং একই সাথে অভিনন্দন জানাচ্ছি যে এক বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে প্রথম আসলে কোনো প্রতিষ্ঠান এই টিকা উদ্ভাবনের দাবি করছে, তার জন্য অবশ্যই অভিনন্দন জানাতেই পারি। এবং আপনার কাছে আসলে যেটি জানার, যে ভ্যাকসিনের দৌড়ে আদৌ সফল হবে কিনা তারও আগে যেটি জানতে চাই যে আসলে আপনারা ভ্যাকসিনটি যেভাবে পরীক্ষা করছেন, আপনারা বলছিলেন যে খরগোশ দিয়ে আপনারা শুরু করেছেন, পরবর্তী ধাপগুলো কি হবে, আপনারা কতটা আশাবাদী? অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের সাংবাদিক সম্মেলনে আমরা বলেছি যে আমরা এখানে মডেল অ্যানিমেলে বায়োলজিক্যাল এফিকেসি দেখার চেষ্টা করেছি। সেখানে অ্যান্টিজেন ডেলিভারি সিস্টেমটা কাজ করেছে, এটা একটা বড় চ্যালেঞ্জ। অ্যান্টিজেনকে সঠিকভাবে ডেলিভারি করা বায়োলজিক্যাল সিস্টেমে, এবং সেটা যে সুনির্দিষ্টভাবে প্রসেস হয়ে অ্যান্টিবডি তৈরি করছে, এবং সেই অ্যান্টিবডিটা আবার আমার অ্যান্টিজেনকে হাই অ্যাফিনিটিতে বাইন্ড করছে কিনা, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট মাইলস্টোন। তো বায়োকেমিক্যাল ক্যারেক্টারাইজেশনের পরবর্তীতে আমরা ফাংশনালিটি এবং তার এফিকেসি, এই দুটো জিনিস পরীক্ষার মাধ্যমে অলরেডি শনাক্ত করতে সক্ষম হয়েছি। তো যেটা খুবই আশাপ্রদ যে এটা আমাদের মানব শরীরে কাজ করার সম্ভাবনা আছে, প্রবল সম্ভাবনা আছে। তো আমাদের এখনকার ধাপটা হলো আমরা এই যে অ্যান্টিজেন ডেলিভারি সিস্টেমটা এবং অ্যান্টিজেনটা তৈরি করেছি, এটা কিভাবে ডোজ রেজিমেন অ্যানালিসিস করে তার অ্যানালিসিসের মাধ্যমে আমরা জানতে পারবো যে ঠিক কোন ডোজটা টক্সিসিটি এবং এফিকেসির ব্যালেন্স তৈরি করছে, এবং এই ডাটাটা পেতে আমাদের 6 to 8 উইকস এর একটা এক্সক্লুসিভ অ্যানিমাল ট্রায়াল করার প্রস্তুতি আমরা অলরেডি নিয়ে নিয়েছি। পরবর্তী ট্রায়াল আপনারা মানে কোন প্রাণীর উপর করছেন? আমরা দুটো অ্যানিমাল মডেলের ট্রায়ালটা করার জন্য প্ল্যান নিচ্ছি, একটা হচ্ছে মাউস আর একটা হচ্ছে র‍্যাট। তো এই দুটো অ্যানিমাল মডেলে আমরা কম্প্রিহেনসিভ স্টাডি করে তারপরে আমরা সিআরআর মাধ্যমে বিএমআরসি তে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অ্যাপ্লিকেশন। মানবদেহে আসলে কতদিনের মধ্যে আপনারা ট্রায়ালে যেতে পারবেন আশা করছেন? আমরা এই 6 to 8 উইকস এর যে ডাটাটা আসবে, তারপরে সেটা সিআরআর মাধ্যমে বিএমআরসি তে জমা হবে অ্যাপ্লিকেশনটা এথিক্যাল কমিটির অ্যাপ্রুভালের জন্য। এই অ্যাপ্রুভাল প্রসেসটা যদি দ্রুত হয় এবং আমরা যদি সিআরও কে ডিসেন্ট্রালাইজ করতে পারি, তো এক একটা ট্রায়ালে মনে করেন, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে কমিটি মনে করলো যে এখানে 1000 সাবজেক্ট লাগবে। এই 1000 সাবজেক্টকে যদি আমরা মাল্টি সেন্ট্রিক অর্থাৎ দেশব্যাপী সেন্টারে যদি ট্রায়ালটা করতে পারি, তাহলে কিন্তু একটা লটেই এই ট্রায়ালটা করা সম্ভব। আবার যদি সেই ব্যবস্থাপনাটা না নেওয়া হয়, তাহলে এটা দেখা যাবে যে বৎসরব্যাপী অল্প অল্প করে করা হচ্ছে। তো এই ব্যবস্থাপনাটার দিকে আমাদেরকে জোর দিতে হবে। এখানে এই যারা জড়িত থাকবেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, আমরা যেন এই মাল্টিসেন্ট্রিক ট্রায়ালে যেতে পারি, এই সাবজেক্টগুলিকে দ্রুত ইনক্লুড করতে পারি এবং এই ট্রায়ালটা দ্রুততম সময় শেষ করতে পারবেন আপনারা আশা করছি। জি, আমি এই বিষয়ে আপনার কাছে হয়তো আরো জানবো। আমি ডাক্তার ABM আব্দুল্লাহ, আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাই যে একটি টিকা কবে নাগাদ আসলে পেতে পারি আমরা, বিশেষ করে যদিও অধ্যাপক ডক্টর সমীর সাহা বলছিলেন যে আদৌ টিকার প্রয়োজন হবে কিনা, তিনি সেটি আসলে আশঙ্কা করছেন। টিকার প্রয়োজন না হোক সেটি হয়তো চাইবে, কিন্তু আসলে কবে নাগাদ একটি টিকা পেতে পারি আমরা, বা টিকা না পেলে আসলে কি অবস্থায় দাঁড়াতে পারে বিশ্বের এবং বাংলাদেশের অবস্থা?
আচ্ছা, আমি মিস্টার কাকন্ডা আপনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি যে বাংলাদেশের মতো দেশে, আমরা উন্নয়নশীল দেশ, একটা ভ্যাকসিন যে আপনারা উদ্ভাবন করার চেষ্টা করছেন এবং এটা আশা করি হয়তো দ্রুত আলোর মুখ দেখবে আর বিশ্বাস আমি রাখি। তা আমি মনে হচ্ছে আমি যে কুরবানির যে কথা বলছি আর দু একটা পয়েন্ট আমি এটা অ্যাড করতে চাচ্ছি। কারণটা হলো করে আমি ভ্যাকসিন নিয়ে আসছি, আমি বলতে চাচ্ছি এই কারণে, কারণ এটা হয়তো আমি যা বলছি অনেকে বিরোধিতা করতে পারেন এবং আমি যে একেবারে মানে টেনশনে যে নেই তা না, সংক্রমণের হার যে হারে বাড়ছে, মৃত্যুর হার বাড়তে তো পারে, তারপরও বিশ্ব মানে সমাজের বিশাল একটা অংশ, যেটা আমি আগে এক্সপ্লেন করলাম, জীবন জীবিকার সাথে জড়িত। তো সুতরাং অর্থনীতির চাকাটা যাতে ঠিক থাকে, জীবনও ঠিক থাকে, জীবিকাও যেন ঠিক থাকে, সেই জন্য কিন্তু আমি কথাগুলো বলছি যে অনেকেই কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত। সেই হিসেবে বলছি যে আমাদের কুরবানিটা চালাইতে হবে, তবে স্বাস্থ্যবিধি স্ট্রিক্টলি যেন মেনটেন করা হয়। তাহলে দু একটা পয়েন্ট আমি বলি, হাট যেভাবে বসেন অন্য বছরে ওইরকম যেন না বসে, দূরত্ব মেনটেন করে। প্রয়োজন আজকাল তো অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটি সব খোলা, ফিল্ড গুলো ব্যবহার করা যেতে পারে, দূরত্ব মেনটেন করার জন্য হাট বসানো হয়, যত্র যেন হাট না বসে, মানে রাস্তাঘাটে কিন্তু এই ছাগলগুলো কিন্তু বিক্রি হইতে লাগে, এইসব যেন না হয়, স্ট্রিক্টলি যেন স্বাস্থ্যবিধি মানা হয়। এবং যে হাট বসে যারা ইজারাদার, যারা প্রশাসন বা জনপ্রতিনিধি, সবাই কিন্তু সহযোগিতা করবে, হাতের চতুর্পাশে যেন স্যানিটাইজার, পানি, হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়। কিন্তু যেই বিষয়গুলো ডাক্তার এবিএম আব্দুল্লাহ আপনি বলছিলেন, সেগুলো মানলে অবশ্যই হয়তো আমরা এই পশুর হাট রেখেও হয়তো সংক্রমণ কমাতে পারি। কিন্তু বাংলাদেশে আমরা দেখলাম যে যেখানে আমরা দেখি যে দোকান খুলে দিলে, ঈদে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিলে, মানুষ আসলে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ছুটে চলেন, বা যারা বাধ্য করবেন আইন শৃঙ্খলা বাহিনী, তারাও সব জায়গায় আসলে সেটি বাধ্য করতে পারেন না বা ব্যর্থ হন। সেই জায়গায় আসলে কতটা আশা করা যায় আপনি যেটি বলছেন? না, সেটা তো কথা সত্য, কিন্তু কথা হলো এসে যা বললেন তো সত্য, চলছে তো এখনো হাটে ঘাটে বাজারে দেন, কেউ কোনো দূরত্ব মেনটেন করে না, এখানে গায়ের উপরে গা দিয়ে গাদাগাদি করে চলাফেরা সবই তো চলছেই। এখন যদি আমরা যদি জনগণ স্বাস্থ্যবিধি না মানে, যদি আমরা দায়িত্বশীল না হয়, আমরা যদি সচেতন না হয়, আমাদের নাগরিক দায়িত্ব আছে, এগুলো আমরা পালন না করি, তাহলে তো প্রশাসন একা পারবে না। সেজন্য আমাদেরকে প্রশাসনের জন্য আমি যে সাজেশনটা রাখছি, যে যারা প্রশাসন, জনপ্রতিনিধি, যারা ইজারাদার, বিক্রি করবেন, যারা ক্রেতা, সবার যার যার দায়িত্ব সম্পর্কে সচেতন হতেই হবে। যদি না হন তাহলে তো এটা মেনটেন করা কঠিন হবে। এবং আমার মনে হয় যে নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে, পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব, প্রয়োজনে আর্মি দিয়ে, যেহেতু কোরবানি করতে চাচ্ছেন জনগণের বিশাল অংশ, আমি মনে করি সুতরাং তাদেরকে তো মেনটেন করতে হবে। যদি মেনটেন তারা না করে, যেন এটা বাধ্য করা হয়, সেটির উপরে নিশ্চয়ই জোর দেওয়া জরুরি। কারণ আমরা দেখলাম যে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি ধীরে ধীরে আরো বেশি তারা উদাসীন হচ্ছেন। কিন্তু এই বিষয়ে সেই জায়গাটি বাধ্য করা, যেটি আপনি বলছেন, সেটি নিশ্চয়ই যারা মানেন না তাদেরকে বাধ্য করার কাজটিও প্রশাসনকেই করতে হবে। আমি সব অতিথিদের কাছে আবার আসবো, সবাই আমাদের সাথে যুক্ত থাকুন, দর্শক আপনারাও আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছি একটু পর, আশা করি সঙ্গেই থাকবেন। আরেকবার স্বাগত। জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছিলাম করোনার নানা বিষয় নিয়ে, আসলে থেকে মুক্তির উপায় কি, যে সংক্রমণ দিন দিনে বাড়ছে সেই বিষয়গুলো নিয়ে। আমি এই পর্যায়ে আমাদের চারজন অতিথিরাই যুক্ত আছেন, তবে অধ্যাপক ডক্টর সমীর সাহা আপনার কাছে আসতে চাই। বিশ্বের বিভিন্ন জায়গার মতো বাংলাদেশেও সংক্রমণ বাড়ছে, যেটি আগেও আমরা আসলে বলেছি, কিন্তু সংক্রমণ বাড়লেও সরকারের তেমন কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি যে সংক্রমণ ঠেকানোর জন্য এই জায়গাগুলোতে খুব কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে সামনে একটি ঈদ আসছে, একটি বন্যাও আছে, যেটি আমি শুরুতেই বলছি। সেক্ষেত্রে আসলে কি করা যায়, কি করলে আসলে সংক্রমণের মাত্রা আমরা ঠেকাতে পারবো কিছুটা হলেও দেশের অভ্যন্তরে? আপনার কোনো পরামর্শ যদি থাকে। আমাদের জন্য খুবই সহজ হলো কি কি করা যায় না, যায়নি বা যায় না বলা, কিন্তু কি কি করা যায় বলাটা অনেক কঠিন। কিন্তু আপনাকে একটা জিনিস বলি যে আমাদের দেশে যেটা হয়েছে যে আমাদের প্ল্যান যে একদমই কম ছিল তা না, কিন্তু আমাদের ওভারঅল আমাদের স্ট্রাকচারটা আমার মাঝে মাঝে চিন্তা করি, সবাই আমারটাকে কিন্তু পছন্দ নাও করতে পারে। আমাদের স্ট্রাকচারটার প্রবলেমটা হলো যে আমরা খুব বেশি কখনো রেজিমেন্টাল হতে পারি না, আমরা আবার খুব বেশি যে মানুষকে নিয়ে যে মানুষ আমাদের কথা শুনবে যে সেটাও করতে পারি না। আমি একটা জাস্ট এক্সাম্পল দিলে আমাদের জিনিসগুলো আসবে। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা কোন দেশটা, অস্ট্রেলিয়ার কাছেই দেশটা, যেটা যে ভদ্র মহিলা যে ওখানে নিউজিল্যান্ডে যদি চিন্তা করি, প্রথম যেদিন
ফ্লাইটে আসছে, ফ্লাইট থেকে যখন আসার পরে একজন ধরা হয়, ইমিডিয়েটলি কিন্তু ব্লক সবাই। এবং উনি কিন্তু যখন কথাটা বলেছেন, উনি কিন্তু একবারও বলেননি উনি করেছেন, উনি বলেছেন প্রত্যেকটা জনগণ আমার সাথে সহায়তা করেছে। আর একটা জায়গায় হয়েছে চায়না একরকম হয়েছে, যেই শহরটা আছে ওই শহরটা আছে, কোথাও যেতে পারেনি, দ্যাটস আনাদার স্টাইল। স্টাইলগুলো কিন্তু আলাদা। কিন্তু আমরা চেষ্টা করেছি হলো প্রথম স্টাইলটাকে করতে, কিন্তু আনফরচুনেটলি হয়তোবা নিউজিল্যান্ডের লোকগুলো যেভাবে কোঅপারেট করেছে আমরা সেভাবে কোঅপারেট করিনি। আমরা এটা একটু চিন্তা করতে হবে। আমরা হয়তোবা এটার সাথে রেজিমেন্টাল একটা কিছুকে মিক্স আপ করা দরকার ছিল, আমরা সেটা করতে পারিনি আনফরচুনেটলি। আমাদের পুলিশ যেই বিহেভিয়ারটা কোনোদিন করে না, সেই পুলিশ কিন্তু এবার প্রচন্ড সুনাম অর্জন করেছে ভালো ব্যবহার দেখিয়ে, কিন্তু ভালো ব্যবহারের সে মূল্যটা কিন্তু আমরা দেইনি। এখনো সময় আছে, কিন্তু এখনো সময় আছে। এই যে একটা ঈদ আসছে আবার, এখনো সময় আছে কিছু করার আমাদের। আমরা বলবো যে এইটাই আমরা করতে পারি, যে এখনো যে নেক্সট আমরা কি করবো আমরা জানি না। আমরা যদি অনলাইন করতে পারি সেটা হতে পারে, যেটা প্রফেসর সাদেকা বলেন পারফেক্ট একদম যদি করতে পারি। আমরা জানি আমাদের চামড়া দরকার, আমরা জানি আমাদের আরো নিউট্রিশন দরকার, আমাদের মিট দরকার, সবকিছু দরকার আমাদের। কিন্তু সেটাকে কি অন্য কোনো ব্যবস্থাপনার মধ্য দিয়ে করা যায় কিনা? কারণ যদি আমরা একদিকে কোরবানির কথা বলছি, আবার বাড়িতে যেতে না দেওয়ার বিষয়টিও বলছি, কারণ যারা শহরে আছেন তাদের অধিকাংশ কিন্তু গ্রামে গিয়ে কোরবানিটা দেন। সেক্ষেত্রেও আসলে কোনো ব্যবস্থাপনা বা কোনো প্রাতিষ্ঠানিকীকরণ করা যায় কিনা? বাইরের দেশগুলো তো, বাইরের যে মুসলিম কান্ট্রিগুলো আছে তারা যেভাবে করেন, মানে এই কোরবানি দেওয়াটা বিশেষ করে পশু এটা কিন্তু আমরা আগে বলেছি, ডক্টর সাদেকা বলেছেন যে এই স্ট্রাকচারটা কিন্তু আমাদের নেই। কিন্তু আমাদের অ্যাটলিস্ট ঢাকা শহরে যে দুইজন মেয়র আছেন, এই দুইজন মেয়রই কিন্তু রিলেটিভলি ইয়াং, তাদেরকে ওনাদেরকে করিতকর্মই মনে হচ্ছে। কিন্তু ওনারা কিন্তু চিন্তা করতে পারেন যে ঠিক আছে, এইটা গভর্নমেন্টের না, আমাদের দায়িত্ব, উইল ডু ইট, আমরা এই ম্যানেজমেন্টটা করব। এই সেই জায়গাটাতে করতে পারেন কিনা সেটি ভাবনার বিষয় আছে। আপনি বলছিলেন, আমি অধ্যাপক ডক্টর সাদেকা হালিমা আপনার কাছে আসতে চাই। এই যে বলছিলেন যে মানুষ মানছে না, মানুষ সচেতন না, প্রশাসন কাজ করছেন কিন্তু মানুষকে মানানো যাচ্ছে না, এর কারণ কি মানুষ অসচেতন নাকি আসলে মানুষকে আমরা আস্থাই নিতে পারলাম না এখন পর্যন্ত? না, মানুষ যে অসচেতন তা কিন্তু বলা যাবে না। বিশেষ করে এখন যে পরিমাণ আমরা আলোচনা করছি ইলেকট্রনিক প্রিন্ট মাধ্যমে, এবং মানুষ কিন্তু গ্রামে গঞ্জে তারা বিবিসি, ভয়েস অফ আমেরিকা শুনছে, এবং তারা কিন্তু জানছে যে এর একটা ভয়াবহ অসুখ এবং এটা খুবই ছোঁয়াচে, সংক্রমিত করা যায়। এবং তারা এটাও বুঝতে শিখেছে যে কোয়ারেন্টাইন, আইসোলেশন, যদিও আমরা ইংরেজি শব্দ, ডক্টর সাদেকা হালিম, তারা সব বুঝতে শিখেছেন, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখছি তারা মানছেন না। আমরা আজকেও যদি রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা গিয়ে দেখবো যে অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই। সেই জায়গাটিতে বলছি যে আসলে কি আমি আসছি, সরকার বা রাজনৈতিকভাবে কি তাদেরকে আস্থায় নেওয়ার সংকটটা কি আছে কিনা? রাজনৈতিকভাবে তো অবশ্যই তাদেরকে আস্থায় নিতে হবে, সামাজিকভাবেও তাদেরকে আস্থায় নিতে হবে। এবং এই জায়গাটা যেটা হচ্ছে যে, যেটা অধ্যাপক সমীর শাহ বলছেন, আমি ওনার সাথে একমত, যে আমরা আসলে আমাদের অ্যাপ্রোচটা কিরকম ছিল। অর্থাৎ আমরা কিন্তু খুব সংবেদনশীল হয়ে কাজ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন, খুবই সফট ওয়েতে এটা ডিসিমিনেট করা হয়েছে, মানে ডিসিপ্লিনের জায়গাটা। পুলিশ বলি, সেনাবাহিনী সদস্যদেরকে বলি, তাদের সাথে যখন রাস্তাঘাটে কথা হয়েছে তারা বলেছে যে আমরা বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা তো লাঠিচার্জ করেনি। আপনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র দেখেন, ভারতে কিন্তু কোন স্টেটে অত্যন্ত কঠোর অবস্থানে গেছে, বেঙ্গালুরুতে খুবই কঠোর অবস্থানে গেছে, কাউকে বের হতেও দেয়নি, ঢুকতেও দেয়নি। কেরালা তো সেরকম হয়েছে। আমরা তো ঢাকা চট্টগ্রামের মধ্যেই আমরা যাতায়াত বন্ধ করতে পারিনি। তাহলে আমাদের যে অ্যাপ্রোচটা, যদি আমরা এখনো, যেটা ডক্টর সমীর সাহা বলছেন যে আমাদের হাতে এখনো সময় আছে, এই একটা মাসও যদি আমরা কিছুটা ডিসিপ্লিন হইতে করতে পারি, কিন্তু এখানে জীবন জীবিকার প্রশ্নটা নিয়ে এসেই কিন্তু আমরা অনেক বেশি রিল্যাক্সড, এবং মানুষজনও মাস্ক পরতে চায় না, কারণ তারা জীবিকা অর্জনের মধ্যে ঢুকে গেছে। এই জায়গাটায় আমাদের যে প্রণোদনাটা এসছে, সেটা কিন্তু এখন অনেকটাই আবার বন্টন হচ্ছে। কিছুটা আগে হয়েছে, এখন বন্টন হচ্ছে। সেই বন্টনের জায়গায় কি ঘটনা ঘটছে, এবং তার মধ্যে কিন্তু আরো বেশি মানুষ সেখানে সম্পৃক্ত হবে, অর্থাৎ যারা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ততে পরিণত হচ্ছে। আপনি যেটা বারবার সবাইকে সম্পৃক্ত করার কথা বলছেন, আমাদের সময় স্বল্পতা আছে। সামাজিক যে অনুষ্ঠান, যে তারা গ্রামে যেতে চাবেই, এখন তারা তো, তাদেরকে তো আমাদেরকে, মানে তারা যাতে মাংস পায় সেই ব্যবস্থাটা করতে হবে। সেটা একমাত্র প্রাতিষ্ঠানিকভাবেই করা সম্ভব। কারণ আমি যদি স্যাক্রিফাইস করি, আমি তো আনবো না স্লটার হাউস থেকে, সেটা ডিস্ট্রিবিউশন করতে হবে তাদেরকে, যাদেরকে আমরা বলবো তোমরা গ্রামে যাবে না। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাদেকা হালিম। আমি ডক্টর কাকন নাগ আপনার কাছে আসতে চাই।
আশার আলো কি আছে আসলে? আপনি বলছিলেন তখন 143টি ভ্যাকসিন বিশ্ব জুড়ে আছে, আপনাদের অবস্থান কি, কি মনে হচ্ছে? আশার আলোটা কি আসলেই আছে সামনে? আমি আবার একটু পূর্বের রেজিমে বলবো, আমরা কিন্তু দুটো প্রুভেন টেকনোলজি, যেটা এখন পর্যন্ত যতটুকু ধাপ এগিয়েছে ততটুকু পর্যন্ত প্রুভেন টেকনোলজি হয়ে গেছে অলরেডি বলতে পারবো আমরা। সেটা হচ্ছে একটা মডার্নার mRNA বেসড টেকনোলজি, আর একটা হচ্ছে সারা গিলবার্টের আবিষ্কৃত অ্যাডেনোভাইরাস ডেলিভারি টেকনোলজি। আমরা কিন্তু এই দুটো টেকনোলজি নিয়েও কাজ করছি, সিমিলার ধরনের প্রজেক্ট আমরাও তৈরি করেছি। পাশাপাশি আমাদের নিজস্ব যেই টার্গেট অ্যান্টিজেন সেটাকেও কিন্তু আমরা এই দুটো টেকনোলজির মাধ্যমে ইন্টিগ্রেট করেছি। তো সুতরাং ওই টেকনোলজিগুলো যেহেতু অলরেডি আমরা দেখছি সাকসেসফুল হওয়ার মতো আশা জাগিয়েছে, এখন আর একটি ধাপ বাকি আছে। তো আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই ভ্যাকসিন অবশ্যই সাকসেসফুল হওয়ার প্রবল সম্ভাবনা। আপনাদের এই যে সফলতার পেছনে তো আমরা জানি যে বড় একটি অর্থলগ্নির একটি বিষয় থাকে, বিশ্বের অনেক দেশে আমরা তা দেখছি। আপনাদের পেছনে আসলে অর্থলগ্নির বিষয়টি সেটি কারা করছে বা আদৌ সেভাবে হচ্ছে কিনা? আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগের প্রতিষ্ঠান, এর চেয়ারম্যান। কিন্তু ভবিষ্যতে এতে আপনাদের যেই ব্যক্তি উদ্যোগের বাইরে আসলে এটাতে অর্থলগ্নির প্রয়োজন হবে কিনা? ভ্যাকসিন, আমি একটু আগে বললাম যে ভ্যাকসিন থেকে আসলে কোম্পানিগুলো রিটার্ন পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সুতরাং এটা জনস্বার্থের ব্যাপার। সুতরাং যেখানেই এখন কাজ হচ্ছে ভ্যাকসিন নিয়ে, সেখানে সংশ্লিষ্ট সরকারগুলো এই প্রজেক্টগুলিকে অর্থায়ন করছে, কারণ এটা অনেক বড় একটা অর্থ এবং গবেষণার জন্য একটি বড় অর্থেরও প্রয়োজন হয় সব সময়। আমাদের মনে হয় আপনাকে আর সময় দিতে পারছি না, সময় স্বল্পতা আছে। ডাক্তার ABM আব্দুল্লাহ, আপনার কথা দিয়ে শেষ করব। আসলে সংক্রমণ নিয়ে অনেক কথা হচ্ছে, সংক্রমণের মাত্রা বাড়ছে, মানুষ সচেতন নয়, আমরা সেটি দেখছি। সেটি আমরা আস্থায় নিতে না পারি বা তাদেরকে বাধ্য করতে না পারি বা তাদের মধ্যে সচেতনতা আসছে না, যে কোনো কারণেই হোক, কিন্তু মানুষ সচেতন না, এবং এই সচেতন না হওয়ার পরিমাণটা ধীরে ধীরে আরো বাড়ছে। এখন প্রশ্ন হলো যে জীবিকার স্বার্থে সবকিছু খুলে দিয়ে আমরা কি আসলে মানুষকে সচেতন থাকতে বলেই কি আসলে সংক্রমণ কমাতে পারবো? কথাটা তো বাস্তব, প্রশ্নটা বাস্তব, আসলে সমস্যা তো বটেই। তো আমি ওই জন্য আর 1 মিনিটে শেষ করি। যে গরু বিক্রি করা যারা বিক্রেতা, তারা কিন্তু খেয়াল রাখবেন, দূরত্ব মেনটেন করে, স্বাস্থ্যবিধি মেনে, গ্লাভস পরে, মাস্ক পরে, হ্যাট করে, প্রয়োজনে গাউন করে, এবং পানির ব্যবস্থা কিন্তু তারা করবেন। আর যারা ক্রেতা, তাদের জন্য একটা পয়েন্ট বলি, সবাই কিন্তু অভ্যাস বিভিন্ন হাটে ঘুরে ঘুরে বেড়ায়, এই গরু কিনে ওই গরু কিনে কম্পিটিশন করে, বড় দেহ করে 4টে-5টে, এটা করার দরকার নেই। যাদের ওয়াজিব একটাই করেন, বাকি টাকাগুলো বাড়িতে পাঠায় দেন। গরিব অনেক শহরে, অনেক লোক কিন্তু গ্রামে চলে গেছে, তারাও কর্মহীন বলতে পারেন, কাজ বাদ দিয়ে এসব পাইছে, তারা কিন্তু না খেয়ে না দেয়, অনাহারে অর্ধারে হয়ে গেছে। টাকাগুলো যদি তাদের দেওয়া যায়, আমার এটা বিশাল উপকার হবে আমি মনে করি। ডক্টর সাদিক আলম তো অলরেডি বলছেন যে অনলাইনের মাধ্যমে যাদের সম্ভব তারা এটাও চেষ্টা করেন, তাতেও কিন্তু অনেকটা সংক্রমণ করে। যেহেতু কোরবানিও দিতে হবে, এটা জীবন জীবনে অনেক কিছুর সঙ্গে জড়িত আছে, সুতরাং এটাও যেন মেনটা, কিন্তু স্বাস্থ্যবিধি বাদ দিয়ে যেন না হয়। যত কড়াকড়ি হোক, পুলিশ বলেন, আমি বলেন, তারা তো দয়া মায়া না দেখে কঠোরভাবে যেন মেনটেন করে। কারণ অনেকেই কিন্তু বলছেন যে হাট বন্ধ হোক, কোরবানি বন্ধ হোক, এইটা আমাদের জন্য মুসলিম দেশ একটা অসুবিধাও কিন্তু আছে। সুতরাং আমি জনগণের পক্ষে বলতেছি, জনগণের বিশাল অংশ কিন্তু কোরবানি দেওয়ার পক্ষে, কিন্তু স্বাস্থ্যবিধির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। আর আপনি যে কথা যেটা বলে আমি শেষ করি, সেটা হলো যে জনগণের সবাই অসচেতন, এই কথাই বলো, জনগণের একটা বিশাল অংশ অসচেতন। তারা স্বাস্থ্য সবাই না, একটা অংশ মানে না, যে মাস্ক পরে না, হাত ধরাধরি করে না, বলি ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে, কিন্তু করে না। যে ঘুরতেছে, বারবার বলি বাইরে গেলে মাস্কটা পরিয়ে যাবেন, এখন আমরা ঘুরে ফিরে দেখি মাস্ক পরে না। শুধু ঢাকা শহর না, ঢাকা শহর হয়তো কিছু না করে, কিন্তু ঢাকার বাইরে গ্রামে কিন্তু পরেই না। সুতরাং জনগণের বিশাল অংশ এটা কিন্তু উদাসীন। সেজন্য জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা কিন্তু স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন, মাস্ক পরবেন, হাত ধুবেন, দূরত্ব মেনটেন করবেন, প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, বাইরে গেলেও কাজ শেষ করে দ্রুত ঘরে থাকবেন। ডাক্তার ABM আব্দুল্লাহ, এই সময় আমার শেষ একটি বিষয় আসলে জানার, সেটি হচ্ছে সংক্রমণ বাড়ছে এবং ঈদে যদি মানুষ আবার নারীর টানে বাড়ি ফেরা শুরু করে, সংক্রমণের মাত্রা আরো বাড়বে, এবং গ্রামেগঞ্জে যদি এই সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে যায়, সেখানে কিন্তু চিকিৎসারও সেরকম কোনো ব্যবস্থা নেই, টেস্টেরও সংকট রয়েছে। পরিস্থিতি তাহলে কি দাঁড়াবে? আপনার পরামর্শ তাহলে কি থাকবে ঈদকে ঘিরে? প্রথম পরামর্শ হলো, যেমন গত ঈদে যে ভুলটা আমরা করছি, এই ভুলটা যেন আর না হয়।
জনগণকে কিন্তু কিছুদিন বন্ধ করা হয়েছে, পরে আবার বলা হলো যে নিজের গাড়িতে চলে যাবে। এই যে ভুলগুলো, এগুলো যেন আর না হয়। জনগণের জন্য রিকোয়েস্ট, তারা যেন বাড়িতে না যান, আর প্রশাসন স্ট্রিক্টলি মিটিং, এরকম যেন আবার মানে স্ববিরোধী যেন কোনো অর্ডার না থাকে যে যার যার গাড়িতে বাড়ি চলে যেতে পারে, তখন তো হলো না। এটা তো প্রশাসনের দায়িত্ব কিন্তু কম নাকি? আপনার পরামর্শ কি এখন কি বাড়িতে যে মানে বাড়ি যাওয়ার মানে কঠোর অবস্থানে থাকা, যেমন আমরা পরামর্শ কমিটিও দেখছিলাম যে বলছিল যে ঈদের আগের 3 দিন এবং ঈদের পরের দিন, আপনার কি সেরকম কোনো অবস্থান আছে কিনা? আমার মনে হয় ঈদের আগের 3 দিন না, শুধু প্রয়োজনে আরো 5, 7, 10 দিন বাড়েন না, যাবেও না, আসবেও না, অন্তত ছুটিটা না আরো 10 দিন বাড়াই দেওয়া হলো। লোকজনকে ঘরের ছুটি বলতে লকডাউন যেটাকে বলা হয় সবার জন্য অন্তত 10 দিন বা 15 দিন যদি করা যায়, তাহলে মানুষ যাবেও না, যেন গিয়ে আসতেও না পারে। অন্তত 10 দিন করলে আমার মনে হয় সংক্রমণের ঝুঁকি কিন্তু কমানো সম্ভব। অসংখ্য জনগণকে স্বাস্থ্যবিধি মানতে হবে, তাদেরকে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি বারবারই উঠে আসছে এবং আমাদের সময় আজকে স্বল্পতা আছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার এবিএম আব্দুল্লাহ, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সমীর সাহা, ধন্যবাদ অধ্যাপক ডক্টর সাদেকা হালিম এবং ডক্টর কাকন নাগ, আপনাদের 4 জনকেই। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। এই ছিল আজকের আয়োজন, শেষ করছি এখানেই। দেখতে থাকুন নিউজ 24।